প্রতি রাতেই আমার স্ত্রীকে দেখি বিছানা থেকে উঠে যায়। আমি ভাবি হয়তো ঘুম থেকে উঠে ওয়াশরুমে যায়। প্রতি রাতেই 12টার কাছাকাছি দেখি উঠে যায়। আজকে সে কি করে তা দেখতে পেছনে পেছনে গেলাম। তাকে দেখলাম বারান্দায় গিয়ে মোবাইলে কথা বলছে। তার মানে ওরু কি পরকীয়ায় জড়ালো নাকি? না, এইসব কি ভাবছি? আমাদের ভালোবেসে বিয়ে করে 4 বছরের সংসারে 2 বছরের মেয়েও আছে। ওরু এটা করতেই পারে না। তার মোবাইলের কথা বলা শুনতে দরজার কাছে কান দিয়ে দাঁড়ালাম। আমি পারবো না আমার স্বামীর থেকে লুকিয়ে এটা করতে। বললাম তো, সে জানলে আমার সমস্যা হবে। আমি কালই লুকিয়ে দেখা করে সব খুলে বলবো। নেকলেন পার্কেই এসো। সকাল 10টা বাজে। রাখি, সে আবার সজাগ হয়ে যাবে। ওরু মোবাইল রাখার আগেই আমি বিছানায় এসে শুয়ে পড়লাম। আমি চোখ বন্ধ করে শুয়ে রইলাম। ওরুও চুপচাপ করে এসে শুয়ে পড়লো। আমি ভাবছি এই মানুষটা কি করে পরকীয়া করবে। 2 বছর প্রেম করে যখন তার পরিবার রাজি ছিল না, তখনই পালানোর সিদ্ধান্ত নিলাম, আর সেটা করেই দুজনের ঘর বাঁধলাম। 4টা বছর কেটে গেল, তার পরিবার এখনো মেনে নিল না। আমাদের একটা মেয়েও হয়ে গেছে। মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়েছি, নিজেদের একটা বাড়ি করলাম। সংসার চাকুরি সব নিয়েই ভালোই আছি। যখন চাকরি ছিল না, বাসা ভাড়া করে থাকতে হতো, তখন ওরু আমাকে ছেড়ে যায়নি, বরং সব ছেড়ে চলে আসলো। এইসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেলাম মনেই নাই। সকালে ওরুর ডাকেই ঘুম ভাঙলো। আমাকে ফ্রেশ হয়ে আসতে বলে টেবিলে নাস্তা দিল। অন্যদিন মেয়েকে নিয়ে অনেক দুষ্টামি করি নাস্তা করার সময়। আজকে চুপচাপ করে নাস্তা সেরে নিলাম। আমি রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওরু আমাকে এসে সাহায্য করতে চাইলে আমি ধমক দিয়ে তাকে পাঠিয়ে দিলাম। ওরু বলল, আমার উপর কি নিয়ে রেগে আছো? কিছু নিয়ে রেগে নেই, আমার সামনে থেকে যাও, মাথা এমনিতেই গরম হয়ে আছে। ওরু বলল, আমি তোমার স্ত্রী, আমাকে সব বলার অধিকার আছে তোমার, সামনে থেকে যা, তা না হলে। ওরু চুপচাপ চলে গেল। আমি অফিসে যাব বলে বের হয়ে গেলাম বাসা থেকে। আমাদের বাসাটা 2য় তলায়। এই ফ্ল্যাট আমি নিজেই নিয়েছি। সিঁড়ি দিয়ে নামার সময় আবির সাহেবের সাথে দেখা। আমার উপরের তলায় থাকে, একজন ভালো বন্ধুও বলা যায়। আবির সাহেব বললেন, রানা সাহেব এত রেগে আছেন কেন? না ভাই, মনটা ভালো না। ভাবির সাথে কিছু নিয়ে ঝগড়া নাকি? না, ভালো লাগে না এমনি। মাঝে মাঝে দেখি ভাবিকে বারান্দায় দাঁড়িয়ে, গেটের সামনে একটা লোক আসে, তার দিকে তাকিয়ে থাকতে। কি? হ্যাঁ, একটা ছেলেকে প্রায় দেখি। আমি বললাম, আপনার আজকে কাজ আছে? না, কেন, কোথাও ঘুরতে যাবেন নাকি? তাহলে চলেন যাই, একটু ডিটেকটিভের মতো কিছু বের করি। বুঝলাম না। দুজনে ঘুরে আসি, সিগারেট খাবো আর আড্ডা দিব। আবির সাহেব আর কিছু না বলেই চললো আমার সাথে। আমি আর আবির সাহেব রাতে প্রায় সময় বসে বসে সিগারেট খাই ছাদে। দুজন বের হয়ে বাসার গলির মাথায় চায়ের দোকানে বসে দুজনে চা খেয়ে সিগারেট খাচ্ছি আর কথা বলছি। 9:30 বাজে। তখনই চললাম সিগারেট টানতে টানতে পার্কের দিকে। দুজনে নানান কথা বলতে বলতে চললাম সেদিকে। পার্কের কাছের একটা রাস্তার পাশে গাছের নিচে বসলাম। পার্কের গেট থেকে অনেক দূরে যাতে দেখা যায় ওরু আসলে। আবির সাহেবের পেছনে অনেক বড় কাহিনী আছে। তিনি এই ফ্ল্যাটে থাকেন 5 বছর আগে থেকেই। তিনি ছোট একটা ব্যবসা করতেন, প্রায় সময় দেশের বাইরে থাকতেন তিনি। আর এই সুযোগে আমি যে ফ্ল্যাটে থাকি সেখানেই এক পরিবারের ছেলের সাথে পরকীয়া করে, আর তার হাত ধরে চলে যায়। আবির সাহেব তারপর থেকে চুপচাপ হয়ে যায়। তার স্ত্রী তখন গর্ভবতী ছিল। সেই সব পরে বলবো আরো কথা। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গেম খেলতে খেলতে যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয়? মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন 200 বোনাস আর লগ ইনে 122 ফ্রি স্পিন। প্রতি ডিপোজিটে আছে 4.5% বোনাস প্লাস 140 ফ্রি স্পিন। বন্ধু রেফার করলে জিতে নিন 1200 বোনাস। জন্মদিনে স্পেশাল গিফট 2000। এভিয়েটর খেলুন, আকাশে উঠুন আর পান 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দৈনিক 650% স্লট, বুস্ট 13,000 পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় ট্রান্সফার সুবিধা। এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। আমরা দুজন চুপ করে বসে আছি। 10টা বেজে যাওয়ার কিছুক্ষণ পরই দেখি ওরু আসতেছে একা। মেয়েটা নাই তার সাথে। আমি রাগে কি করব বুঝতে পারছি না। ওরু সোজা ঢুকে গেল পার্কের ভেতর। আমি আবির সাহেবকে নিয়ে ঢুকে গেলাম। দুজনে চুপচাপ করে হাঁটতেছি। আবির সাহেব বললেন, রানা সাহেব দেখেন, ভাবি ওই যে। আচ্ছা, এখানে থেকেই দেখি কি করে ও। রানা সাহেব দেখুন, যার সাথে হেসে হেসে কথা বলতেছে এই সেই ছেলে। মানে? প্রায় সময় আমাদের বাসার সামনে দেখি তাকেই। আমরা পার্ক থেকে বের হয়ে গেলাম। দুজনে তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসলাম। আমার কাছে থাকা চাবি দিয়ে ভেতরে ঢুকে দেখি মেয়েটাকে ড্রয়িং রুমে রেখে দরজা দিয়ে রেখে দিয়েছে। একা একা অনেক কান্না করতেছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে বসে বসে টিভি দেখতেছি। প্রায় ঘন্টাখানিক পরই আসলো ওরু। আমাকে রুমে দেখে সে যেন ভূত দেখলো। আজকে অফিসে যাওনি? আমি চুপ। বাবুকে রেখে ছাদে গেছিলাম কাপড় রোদ দিতে। তার ভেতরেই চলে আসছো? আচ্ছা, এদিকে আসো। মেয়েটাকে ঘুমানোর রুমে রেখে আসছি। ওরুর কাছে আসলাম। ওরু ভয়ে থরথর করে কাঁপছে। কোমর থেকে বেল্ট খুলে মারতে শুরু করলাম ওরুকে। মারতে মারতে যখন জ্ঞান হারালো সে, তখন বন্ধ করলাম মারা। আবির সাহেব কান্নার শব্দ শুনে দৌড়ে আসলো। বাসার দরজা খোলা, তাই তিনি সোজা বাসার ভিতরে চলে আসছে। রানা সাহেব কি করলেন? যদি মরে যায়? মরলে লাশ গুম করে দিব। আর কি? মেয়ে কোথায়? আমার মনে পড়লো মেয়ের কথা। মেয়েকে কোলে করে নিয়ে আসলাম। আবির সাহেবের কোলে দিয়ে ওরুকে আমি নিজেই কোলে করে নিয়ে চললাম হাসপাতালে। আমরা যখনই বাসা থেকে বের হচ্ছি
তখনই সেই ছেলেটা গেটের সামনে আসছে। আমরা গাড়ি করে নিয়ে গেলাম সিটি হাসপাতালে। ডাক্তার কারণ জানতে চাইলো মারার, আর পুলিশের থেকে অনুমতি নিয়ে চিকিৎসা করবে বলে তারা। আবির সাহেব তার একজন বন্ধু পুলিশ অফিসারকে কল দিল আর ডাক্তারকে দিল মোবাইল। তারপরই তারা চিকিৎসা দিতে চাইলো। 5 ঘন্টা পর অরুর জ্ঞান ফিরল। আমাকে মাফ করে দাও, আর এমন কিছু করব না। কিসের মাফ? ওই ছেলে আমাকে ব্ল্যাকমেল করে। মানে কি? আমার গোসল করার সময় কাপড়বিহীন শরীরের ভিডিও আছে তার কাছে। নগ্ন শরীরের ভিডিও দিয়ে আমাকে ব্ল্যাকমেল করে। কি? পুরো নগ্ন হওয়ার ভিডিও আছে, আর এই ভিডিও দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি কি করব বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছুই দেখব, টেনশন করার কি আছে। অরু বলল, তাহলে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? ওইসব বাদ দাও, আমাকে মাফ করো। আমি বিশ্বাস করতে পারি নাই তোমাকে, তাই আঘাত করেছি। অরু আর কিছু বলার আগেই আবির সাহেব আমাকে টেনে নিয়ে গেল রুমের বাইরে। মেয়েটা আবির সাহেবের কোলেই আছে এখন। রানা সাহেব মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভাবিকে আমার সন্দেহ হয়, এত সহজে ছাড়া যাবে না, তা না হলে আমার মতো ফসকাবে। আমি বললাম, আমি ওই ছেলের ঠিকানা নিয়েই এদিক ওদিক করব, সব তথ্য বের করব। টেনশন বেড়ে যাচ্ছে। ভাবিকেই ভালো করে জিজ্ঞেস করেন, আর তা না হলে পুলিশের কাছে দেন, সব বের হয়ে যাবে সত্যিটা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? বউকে পুলিশের কাছে দিব? আর আমার কিছু হলে আপনি তো আছেনই। বন্ধু বলেই বলতেছি, অরু ভাবিকে ভালো মনে হচ্ছে না, আর আপনার ভালোই চাই আমি। সবসময় পাশে থাকবো আমি, আপনি টেনশন করবেন না। আচ্ছা চলি আমরা বাসার দিকে। প্রায় ঘন্টাখানেক পর আমরা বাসায় চলে আসলাম। অরু শুয়েই আছে। আমি নাস্তা করতে চা ও বিস্কুট দিলাম অরুকে। নাস্তা করলে তাকে ঔষধ খাইয়ে দিলাম। বিকাল হয়ে গেল প্রায়। অরুও প্রায় সুস্থ। রাতের খাবার খেয়ে বসে আছি। মেয়েটা ঘুমিয়ে আছে। অরু আমার পাশেই বসে টিভি দেখছে। আমি বললাম, ওই ছেলের বাসার ঠিকানা জানো? অরু বলল, কেন? সকালে যাব তার বাসায়, আর তাকে জিজ্ঞেস করেই পুলিশের কাছে দেব। এসব করার কি দরকার? আমি বুঝিয়ে বলবো তাকে। তার ঠিকানা দাও। অরু ওই ছেলের ঠিকানা দিলে আমি মোবাইলে টাইপ করে রেখে দিয়েছি। সকালে 9টায় যাব অরুকে বলেছি। আমি শুয়ে থাকতে গেলাম। টেনশনে ঘুম হবে না জানি, তাই ঘুমের ওষুধ খেলাম একটা, একদম নর্মাল, যেটা বেশি একটা ঘুম হয় না এমন। সকালে ঘুম থেকে ডেকে দিল অরু। মোবাইলে তাকিয়ে দেখি 7:30 বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, রেডি হয়ে বাসা থেকে 9টার দিকে বের হলাম। বাসা থেকে বের হয়ে নিচে নেমেই দেখি আবির সাহেব দাঁড়িয়ে আছে। এই যে রানা সাহেব, আজ যে অন্য দিনের আগেই বের হয়ে গেলেন, কোথাও যাবেন নাকি? না, সময় মতোই বের হলাম তো, একটু কাজ আছে তাই যেতে হচ্ছে। আর কোনো সমস্যা হলে আমাকে কল দিয়েন, বাসার দিকে খেয়াল রাখিয়েন। টেনশন করতে হবে না, আমি আছি। আবির সাহেব থেকে বিদায় নিয়ে চললাম সেই ছেলেটার বাসার দিকে। রাস্তার পাশ থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে রিক্সা করে ওই ছেলের বাসায় গেলাম। ভাড়া দিয়ে মোবাইল হাতে নিয়ে দেখি 9:30 বাজে। আমি বাসার ভেতরে গেলাম, দেখি দরজা খোলা আর বাসার ভেতরে কেউ নেই। টেবিলের উপর একটা ল্যাপটপ আছে। আমি ল্যাপটপ অন করে দেখে জ্ঞান হারানোর মতো অবস্থা। একটা পর্নো সাইট চালাতো এই ছেলে, আর ওই সাইটের নাম হলো, আমি একবারে প্রথম দিকে গেলাম, যা ভিডিও আপলোড করেছে। আমি একটা ভিডিও অন করে নিজেকে কি বলবো বুঝতে পারতেছি না। সবগুলো দেখেও অরুর কোনোটাই পেলাম না। আমি ডিলিট করে দেওয়ার চেষ্টা করলাম, পারি নাই, সব সেটিং লক করা। বাসা থেকে বের হলাম, মোবাইলে তাকিয়ে দেখি তখন 10টা বেজে গেছে। আমি বাসা থেকে বের হয়ে রিক্সা করে অফিসে পৌঁছে গেলাম। ওই বাসা থেকে 15 মিনিটেই চলে গেলাম অফিসে। অফিসে যেতে যেতে ভাবছি কি করে এইসব হলো। অফিসে গিয়ে কিছুতেই মন বসছে না। অফিস থেকে বের হয়ে চলে আসতেছি বাসায়। হাঁটছি আর ভাবছি, আমার বোনের ভিডিও কি করে আসলো? তাহলে কি ওর আত্মহত্যার পেছনে এই ভিডিওই দায়ী? কয়েক মাস আগের কথা, আমি তখন অফিস থেকে ভারতে যেতে হলো 10 দিনের জন্য। অরু একা আর মেয়েকে নিয়ে কি করে থাকবে, তাই গ্রাম থেকে ছোট বোনকে নিয়ে আসলাম। মাকে বললেও সে আসে না শহরে, মাসে মাসে মায়ের জন্য টাকা দিয়ে দেয়। ছোট বোনকে রেখে গেলাম। আসার পরদিনই চলে গেল সে গ্রামে, আর যাওয়ার 2 দিন পরই আত্মহত্যা করে মারা গেছে। আর লিখে গেছে মৃত্যুর জন্য কেউ দায়ী না। তাই আমি আর থানা পুলিশ করলাম না। মা এখনো ছোট ভাইকে নিয়ে গ্রামে থাকে। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে মেয়েকে নিয়ে খেলা করতেছি, তখনই পুলিশ এসে হাজির আমার বাসার দরজায়। দরজা খুলে দিলাম। রানা সাহেব, আপনাকে মন্টুকে খুনের দায়ে আমাদের সাথে যেতে হবে। মন্টুকে আমি খুন করতে যাব কেন? আপনার বোনের অশ্লীল ছবি বের করায় আর তাকে খুন করেছেন। আমরা সেই ঘরে একটা পেন ড্রাইভ পেয়েছি, সেটায় আপনার বোনের ছবি আছে। আমি মোবাইল নিয়ে আবির সাহেবকে কল দিলাম আর বলে দিই পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশ আমাকে নিয়ে থানায় চললো। ওর ভিতরে কোনো আগ্রহ দেখলাম না। মনে হচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে সে অনেক খুশি। আমাকে থানায় নিয়ে জেলে রাখা হলো। কিছুক্ষণ পরই আবির এসে হাজির। রানা সাহেব, কি হয়েছে আপনার? জানি না, সেই ব্ল্যাকমেলারের খুনের জন্য নিয়ে আসছে। কতবার বললাম অরুকে এত সোজা ভাববেন না। আর সকালে যখন যাচ্ছেন আমাকে নিয়ে গেলেও পারতেন। ভুলটা সেখানেই করেছি, সকালে আপনাকে না নিয়ে গিয়ে। এখন বের হওয়ার ব্যবস্থা করেন, অনেক বড় রহস্য লুকিয়ে আছে। মানে? আসলে কয়েক মাস আগে যে বোন আসলো মনে আছে না? সেই বোনও আত্মহত্যা করেছে, কারণ জেনে গেছে তার কাছে ভিডিও আছে বোনের। কি? আর এই জন্য মেরে দিলেন তাকে? আরে না, আমি যখন বাসায় গেছি গিয়ে ল্যাপটপে দেখেছি, তবে কাউকে দেখি নাই। যখন পুলিশ গেছে
সেখানে ল্যাপটপ নাই, কোনো না কোনো রহস্য আছেই। ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নেই। শহরের সবচেয়ে বড় উকিল আমার বন্ধু, তাকে দিয়েই বের করে নেব। আমি আবির থাকতে কে আটকে রাখবে? আবির সাহেবের মতো বন্ধু পেয়ে আমি ভাগ্যবান। আবির সাহেব চলে গেল থানা থেকে। পরদিনই আমাকে আদালতে নেওয়া হলো। অরুও চলে আসছে, আবির সাহেবও। বিচারের কাজ শুরু হলো। এই রানা একজন খুনি, যে নিজের বোনকে যারা আত্মহত্যা করতে বাধ্য করেছে তাকেই মেরে দিয়েছে। রানা কোনো কিছু না ভেবেই বউকে যেভাবে মারছে তাকে এই খুনের বিচার হওয়া দরকার। কথাগুলো বললেন বিপক্ষের উকিল, এবং আমাদের পক্ষের উকিল যা বললেন, রানা যে খুন করেছে তা প্রমাণ করেন, তারপরই মেনে নেব সে খুনি। আচ্ছা, সকাল 8:30 সে বাসা থেকে বের হয়েছে, 9টায় সেই ঘরে পৌঁছেছে, আর খুন করে ল্যাপটপ নিয়ে বের হয়ে অফিসে যায় 9:45। আমি বললাম আমি অফিসে যখন গিয়েছি তখন 10:15 বাজে, 30 মিনিট আগে নয়। আর খুন হয় 9টা থেকে 9:30 ভেতর। বিপক্ষের উকিল বললেন আর খুন হয় 9টা থেকে 9:30 ভেতর। সবকিছু এটাই প্রমাণ করে রানাই খুনি। অফিসে পৌঁছানোর সিসিটিভির ফুটেজ দেখে বোঝা যাবে কার কথা সত্য। সব মানলাম। আমাদের উকিল বললেন সব মানলাম, অফিসে দেরিতে যেতেই পারে, বাসা থেকে দেরিতে বের হয়েছে। বিপক্ষের উকিল বললেন তাহলে এটার প্রমাণ করে দেই আবির সাহেবকে এনে। বিচারক বললেন আবির সাহেব আসেন। আবির সাহেব আসলো কাঠগড়ায়। বিপক্ষের উকিল জিজ্ঞেস করলেন সেদিন রানা সাহেব তো 8:30টার দিকে বের হয়ে গেছে, তাই না? জি, এটাও হতে পারে সে অন্য জায়গায় গেছে। আবির বলল জি, এটাও হতে পারে সে অন্য জায়গায় গেছে, তাকে মারতে নয়। যা বলি তাই বলেন, তার আগের দিন অরুকে অনেক মেরেছে কিনা ওই ছেলেকে নিয়ে? যা আপনিও দেখেছেন পার্কে, দুজন একসাথেই। রানার এইসব কথা তার স্ত্রী বলেছে আমাকে। আবির আর কিছু বলল না, তাকে যেতে দিয়ে ডেকে আনলো অরুকে। আমার উকিল জিজ্ঞেস করলো অরু, আপনার কি পরকীয়া ছিল মন্টুর সাথে? অরু বলল না, কিন্তু ও আমার ভাই ছিল। রানা অযথা সন্দেহ করে, তার বোনের ব্যাপারে কিছুই জানি না। তার মানে আপনি বলতে চান রানা খুন করেছে? জি, যে সন্দেহ করে আমাকে এমন করে মারতে পারে সে বোনের জন্য খুনও করতে পারে। আমার উকিল নানান প্রশ্ন করেই যাচ্ছে। আমি ভাবছি আমি বাসা থেকে বের হলাম 9টায়, মোবাইলে টাইম ঠিক ছিল। সবাই বলে বের হয়েছি 8:30টায়, তাহলে আমার মোবাইলের সময়টা পাল্টে দিয়েছে কেউ। এটা অরু করতে পারে না, তাকে আমি অনেক বিশ্বাস করি। নানান কথা বলে অরুকে চলে যেতে বলল। আমার উকিল মামলার জন্য আরো 2 দিন সময় চেয়ে নিল বিচারকের কাছে।